আবার একটা নতুন সকাল নিয়ে শিলংয়ে আমি হাজির হলাম। আজকে আমাদের নতুন যে জায়গা সেটা হচ্ছে চেরাপুঞ্জি। তো কালকে আমরা শুরু করেছিলাম ডাউকি আর মাউলিলাং দিয়ে। তো যেনারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, আপনাদের অনুরোধ রইল প্রথম পর্বের ভিডিওটি দেখার। তো চলুন আজকে পুরো দিন চেরাপুঞ্জি ঘুরে দেখব, ওখানকার সাইট সিনগুলো এবং আপনাদের আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আজকে আমাদের প্রথম পয়েন্ট মোকোডক ভ্যালি। তো আমাদের বাস এখানে নামিয়ে দিল। তো তার থেকে একটু খালি এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে বাদিকে আপনারা কিন্তু ভ্যালিটা পাবেন। চলুন আমি নিচে নেমে ভ্যালিটা আপনাদের দেখানোর চেষ্টা করি। অনেক জায়গায় শুনেছি যে এই জায়গায় নাকি বলে দেখার কিছু নেই। আমি তো বলবো প্রত্যেকটা জিনিস নতুন করে খোঁজা এবং খুঁজে পাওয়ার স্বাদ অনুভব করা। চলুন আমরা নিচের দিকে যাই। এই ভ্যালির নিচের দিকে কতটা জায়গা আছে আপনাদের দেখার চেষ্টা করি। চলুন। যেনারা বয়স্ক আপনারা কিন্তু যখন নিচে আসবেন কিন্তু সাবধানে আসবেন, এটুকুই আপনাদের বলার। আর এখান থেকে ভ্যালিটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। এই আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানকার লোকাল কলেজের ছেলেমেয়েরা কোনো প্রজেক্ট বা কোনো রকম জিনিসের জন্য ওনারা এখানে এসছেন আর কি। তো ওনাদের পোশাক আশাক তো খুব সুন্দরই লাগছে দেখতে। তো আমি আরেকটু নিচে নামার চেষ্টা করছি। এখানে তো বলছে যে এন্ট্রি ফি আছে পার হেড, আমি জানি না। এই দেখুন মকট ভ্যালি, সত্যি বলছি খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। মানে দুটো পাহাড় একসঙ্গে একটা ভ্যালি টাইপের লাগছে আর কি। আর আজকে ওয়েদারটা কিন্তু পরিষ্কার, দেখে কিন্তু ভালোই লাগছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা প্লিজ এই জায়গাটা আসবেন, আমি কিন্তু 100% রেকমেন্ড করবো। অনেক ভিডিওতে আপনারা বলবেন যে এই জায়গা সেরকম কিছু নেই, তো আমি আপনাদের 100% রেকমেন্ড করবো আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গাটাকে দেখবেন। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নোহখালীকাল ভিউ পয়েন্ট, যেটা আগের ভিউ পয়েন্ট থেকে প্রায় 1 ঘন্টা মতো টাইম। তো এই ভিউ পয়েন্টে আপনার একটা ওয়াটারফলস আছে। যদিও জানেন এখন আপনার মার্চ মাস, তো ওয়াটারফলে তো জল না থাকারই কথা। তবে এই জায়গাতে আপনার সেপ্টেম্বর অক্টোবর এলে কিন্তু ওয়াটারফল আপনারা দেখতে পাবেন। আর এই ওয়াটারফলটি আপনার এশিয়ার মধ্যে হচ্ছে 4 নম্বর, আর আমাদের ভারতবর্ষের মধ্যে হচ্ছে দ্বিতীয় সবথেকে বড় হচ্ছে ওয়াটারফল। এই জায়গাটা কিন্তু এই ওয়াটারফলের জন্যই কিন্তু ফেমাস। তো আজকে এখানে ভিজিবিলিটি কম, মেঘে ভর্তি, চারিদিকে পুরো মেঘ, তো দেখা যাচ্ছে না। তো সেপ্টেম্বর অক্টোবর মাসে এলে কিন্তু আপনারা এই ভিউটা কিন্তু সুন্দর পাবেন, সঙ্গে জলও পাবেন, আর তার সঙ্গে আপনারা পাহাড়ের ভিউটাও পাবেন। দেখুন এখান থেকে আপনাদের পরিষ্কার দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আপনারা ওখানে বোধহয় রেনবোটা দেখতে পাচ্ছেন, আমি জানি না আমার ক্যামেরা লেন্সে কতটুকু আসছে। খুব সুন্দর জায়গা। আমি সবসময় রেকমেন্ড করব আপনারা অন্তত বছরে একবার হলেও কিন্তু পাহাড়ি জায়গায় ঘুরবেন। আর তার সঙ্গে আপনারা শিলংকে তো রাখবেনই। তো পূর্ব ভারতের বেড়ানো জায়গাগুলির মধ্যে প্রথমেই তো আমাদের সবসময় আমাদের বাঙালি দার্জিলিংকে সবসময় আমরা প্রথমে রাখি। তো তারপরে আমরা সিকিম, গ্যাংটক যাই, কিন্তু অনেকে আমরা কিন্তু শিলংকে স্কিপ করে যাই। তো প্লিজ আসুন শিলংয়ে, আপনারা হয়তো বরফ পাবেন না, কিন্তু পুরো পাহাড়ের ফিল পাবেন, তার সঙ্গে সবুজ গ্রিনারি জিনিসটা কিন্তু আপনারা পাবেন। আর এখানে মুক্ত বাতাস, শুদ্ধ অক্সিজেন নিয়ে কিন্তু আপনারা বাড়ি ফিরতে পারবেন। চলুন এখানকার ছোটোখাটো দোকানগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনারা বলেন মানে মালপত্র ক্যারি করার বা আপনাদের ওই ডাস্টবিন হিসাবে এইগুলো ওরা কিন্তু ব্যবহার করেন। তবে
আচার টাচার এখানে বিক্রি হচ্ছে আর কি। তো তবে এখানকার জিনিসপত্র দাম অসম্ভব বেশি, অনেক দাম, প্রচুর দাম জিনিসের দাম। তো আপনারা স্মৃতি হিসাবে খটাকে কিন্তু কিনে রাখতে পারেন। আমরা কিন্তু এসে পৌঁছালাম রামকৃষ্ণ মিশন আশ্রম, যেটি সোরাতে অবস্থিত আর কি। আর এটাও কিন্তু বেলুড় রামকৃষ্ণ মিশনের একটি কিন্তু ব্রাঞ্চ। আর এই জায়গাটা সোরা অবস্থিত, মানে পার্ট অফ চেরাপুঞ্জি। তো এই সোরা অ্যাকচুয়ালি নামটি দেওয়া ব্রিটিশ সরকারের। আর এর ভেতরে আপনার রামকৃষ্ণ মিশন আশ্রমের ভিতরে কিন্তু নানা রকম মিউজিয়াম আছে, যেখানে ছবি তোলা বারণ। তো আমি আপনাদের রামকৃষ্ণ মঠের ভেতরের জায়গাগুলো একটু দেখাবো, কিন্তু মিউজিয়ামের ছবিগুলো দেখাতে পারবো না, এর জন্য মাফ করবেন। এই হচ্ছে আপনার রামকৃষ্ণ মিশন আশ্রম। আর এটাকে ক্লাস 12 অবধি স্কুল আছে আর কি, এখানকার যথেষ্ট রেপুটেড স্কুল আর কি। এবার আমি যাব মিউজিয়ামের দিকে, কিন্তু মিউজিয়ামের ছবি তোলা বারণ। এটা ট্রাইবাল এবং কালচারাল মিউজিয়াম, যেটা আপনার খোলা থাকে, দেখতে পাচ্ছেন 8:30 থেকে 4:30 অবধি। তো ওখানে ভিডিও তোলা বারণ, যিনি আমাদের গাইড উনি বললেন আর কি। তো চলুন আপনার সঙ্গে মিউজিয়ামের, ট্রাইবাল মিউজিয়ামের কী কী জিনিস দেখছি দেখে তারপরে আপনাদের আমি বলবো। আচ্ছা, এই মিউজিয়ামটি যেটা দেখলাম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দ্বারা কিন্তু স্পন্সর করা। আর এইখানকার যে মিউজিয়ামটার গড়ে তোলার তত্ত্বাবধানে ছিল স্বামী, আমি যদি ভুল না হয়ে থাকি, পরমানন্দ যিনি ছিলেন, উনি তত্ত্বাবধান করেছিলেন। আর এই মিউজিয়ামের ভিতরে আমাদের নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে, সেই নর্থ ইস্টের স্টেটগুলোর যাবতীয় যে আপনাদের ওই কালচারাল অ্যাক্টিভিটি, মানে তাদের আপনাদের ওই জীবনযাত্রার জন্য ব্যবহারের যে জিনিসগুলো কিন্তু সেগুলো কিন্তু এখানে পুরো উল্লেখিত আছে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা কিন্তু অবশ্যই শিলং ঘুরতে এলে কিন্তু এই রামকৃষ্ণ মিশন আশ্রমের যে মিউজিয়ামটা আছে সেটা কিন্তু আপনারা একবার ঘুরে যাবেন। আমরা রামকৃষ্ণ মিশন থেকে এসে পৌঁছালাম চেরাপুঞ্জির একদম সেন্টারে, মানে সোহরার সেন্টারে, যেখানে আছে আপনার মাউসমারি কেভ। তো আমরা এবার কিন্তু মাউসমারি কেভের দিকে যাব। চলুন যাওয়া যাক, চলুন মাউসমারি কেভের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আপনার মাউসমারি কেভের যাওয়ার রাস্তা, আর এইটাই হচ্ছে আপনাদের এন্ট্রান্স। আর এখানে টিকিটের ভ্যালু দেওয়া আছে, অ্যাডাল্টের জন্য 30 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা। তো যখন এই মাউসমারি কেভের যাওয়ার রাস্তাটা প্রবেশ করলাম, তো তখন কিন্তু একটা অসম্ভব ফিল লাগছে আর কি। আর আর এনভায়রনমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এমনি বাইরে নর্মাল টেম্পারেচার কত হবে আজকে? মোটামুটি আজকে হবে আপনার 23 ডিগ্রি 24 ডিগ্রি টেম্পারেচার। তো এখানে কেভের যাওয়ার রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচারটা আরও নেমে গেল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যেটা বাইরে লাগছিল না। তার অন্যতম কারণ হচ্ছে গাছপালা। আর এখানে ওঠার কতগুলো আপনাদের নিয়ম বলি, যারা বয়স্ক মানুষ, যাদের হাঁটুর সমস্যা আছে, তো আপনাদের অনুরোধ করব আপনারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আমি এখন বলতে পারবো না এর কতগুলো সিঁড়ি বা স্টেপ আছে, তো উঠতে থাকি অ্যাট দ্য লাস্ট, কিন্তু গিয়ে আমি আপনাদেরকে বলবো। না সেরকম বেশি কিছু আপনার সিঁড়ি স্টেপ নেই, মেরে কেটে 150-200টা স্টেপ হবে। তো এই হচ্ছে সেই কেভ। তো এখানে একটা ছোট অবস্ট্রাকল আছে, তো খুবই ন্যারো প্যারালাল জায়গা, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এইভাবে কিন্তু আমাদের ভেতরে ঢুকতে হবে আর কি। আর এখানে কিন্তু ট্রাফিক লেগে গেছে, সত্যি কথা বলতে কি, মানে হিউম্যান ট্রাফিক। তো তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো আমিও চেষ্টা করছি যা হোক হামাগুড়ি দিয়ে যাওয়ার আর কি। তো ধীরে ধীরে যাচ্ছি। তো আপনারা যারা মোটা মানুষ, বয়স্ক মানুষ, তো আমি আপনাদের নাই বলবো আসতে বারণ করব, কারণ হামাগুড়ি দিয়ে যাওয়ার উপক্রম প্রায়। আর এদিকে একটা রাস্তা আছে, বোধহয় এদিকটা যত সম্ভব ব্লক আছে। তো আপনারা
যাবেন না এদিকে। তো এইটুকুন অবস্ট্রাকশনটা বোধহয় অল্পটুকুই আছে, বেশি অবস্ট্রাকশন নেই। তো তবে আপনারা এলে কিন্তু কেন অসম্ভব মজা পাবেন, এটুকুই বলা। একটা নতুন রকম ফিল পাবেন। হ্যাঁ, এই সামনের দিকে দেখুন রাস্তাগুলো কীরকম। তো এটা আমি যেটা আগেও বলেছি 150 মিটার মতো লম্বা। তো আপনাদের কিন্তু নুয়ে নুয়ে আসতে হবে। এই জায়গাটা একটু ফ্রি স্পেস আছে, তো আপনারা এখানটা একটু দাঁড়িয়ে রেস্ট নিতে পারেন। আবার কিন্তু মানে নিয়ে নিয়ে আপনারা কিন্তু যেতে পারেন। আমি জানি না আমার ক্যামেরা লেন্সে আপনাদেরকে কতটুকু দেখাতে পাচ্ছি। আর এখানে আপনারা ভেতরে কিন্তু দেখলে ছোট ছোট জলের ফোঁটা কিন্তু পাবেন, কিন্তু এখন এই মুহূর্তে জলের ছিটা ফোঁটা কিন্তু নেই। তো আপনারা জল কিন্তু পাবেন। আমি বারবার বলবো যে আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে আসেন আর কি, সেই সময় ওয়েদার কন্ডিশন তো নরম থাকে, বাইরে বৃষ্টি থাকে, তো তখন কিন্তু আপনারা এই কেবের ভেতরে অল্প হলেও কিন্তু জল দেখতে পাবেন। তো আপনারা নিচে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে এইগুলো জলেরই জায়গা, এখন তো পুরো ড্রাই। আর এখানে জল দিয়ে যে মানে জল পাস হয়ে যে পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে অসম্ভব কিন্তু সুন্দর রূপ ধারণ করেছে, যা কিন্তু মুগ্ধ করছে। এবং আপনাদের আমি বারবার এইটাই বলতে চাইছি, আপনারা প্লিজ শিলং এলে কিন্তু এই জায়গাটা আপনাদের লিস্টের মধ্যে প্রথম সারিতে রাখবেন। যদি এটা কিন্তু বোরা কেভের আদলে কিন্তু অনেকটাই, বোরা কেভের বিস্তৃতটা যেমন অনেকটাই বড়। আমি বোরা কেভ মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তামিলনাড়ুর কথা বলছে। তো সেই বোরা কেভের থেকে বোরা কেভটা যেমন এত বড়, ওখানে নানা রকম লাইটের ব্যাপার আছে, কিন্তু এইটা কিন্তু সেরকম নেই। বোরা কেভের মতো অতটা বড় নয়, কিন্তু ওর থেকে ছোটই, কিন্তু ভালো, খারাপ না। আমরা শেষমেশ কিন্তু এই গুহা থেকে একদম বাইরে রাস্তা পেলাম। তো এই হচ্ছে বাইরেকার রাস্তা, দেখুন এই ব্যাপার। যেটা আমি রিপিটেডলি বারবার বলছি, বর্ষাকালে কিন্তু এখানে অসম্ভব জল, কিন্তু জলের সমস্যা আপনারা পাবেন। তো অসম্ভব অনুভূতি হলো, খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষী হলাম। তো আশা করি আমার সঙ্গে আমি আপনাদেরকেও এই গুহার ভেতরকার ছবিগুলো কিন্তু দেখাতে পেরেছি। তো প্লিজ আপনারা শিলং বেড়াতে এলে কিন্তু এই জায়গায় অবশ্যই আসবেন। আমরা আরেকটি নতুন জায়গায় এলাম, যেটা হচ্ছে লাইত্রা ভিউ পয়েন্ট। তো আলটিমেটলি পাহাড়ি এলাকায় এলে একটা জিনিস কিন্তু খুব মনে হয়, আপনারা চারিদিকে সাউন্ড পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম পোকামাকড় আওয়াজ। তো ভিউ একদম নেই, পুরো চারিদিকে একদম মেঘে ভর্তি। তো আপনারা এই দেখুন, পুরো চারিদিকে মেঘে ভর্তি, পুরো একদম দেখার সেরকম কিছুই নেই। আর এই দিকে হচ্ছে আপনার বাংলাদেশ বর্ডার আছে। ওই যে পাহাড়টা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, ওর ওই দিকটা হচ্ছে কিন্তু বাংলাদেশের সিলেট জেলা। মানে আমি যেটা বলতে চাইছি, ওই যে পাহাড়টা দেখছেন, এই যে নদীটা সামনে দেখতে পাচ্ছেন, আর ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের সিলেট। এটাও কিন্তু অ্যাকচুয়ালি বর্ডার সাইড বলা চলে। আর এখানে কিন্তু সবাই ডিসিপ্লিন, প্রত্যেকটা লোকজন কিন্তু খুবই ডিসিপ্লিন, যেটা আমাকে কিন্তু মুগ্ধ করেছে। আপনারা প্র্যাকটিক্যালি এলে কিন্তু সেটা বুঝতে পারবেন। আর দেখুন এইখানে একটু সুন্দর একটা একটা ভিউ পয়েন্ট, মানে অবভিয়াসলি এগুলো সব ভিউ পয়েন্টই। এই দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট হয়েছে আর কি। তো খুব সুন্দর জায়গা, ভালো লাগবে আপনাদের আসতে। এই দেখুন এই সেই হচ্ছে ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো জায়গাটা কিন্তু কভার করা যায়। এই দেখুন, আমরা কিন্তু এবার এলাম থাঙ্গাকারাঙ্গা পার্ক, যেটি মেঘালয় সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত। তা এই পার্কটা অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেনও আছে, এনারা যেটা বলছেন আর কি। আর এখানের ভিজিটিং টাইম হচ্ছে এই দেখুন, এই হচ্ছে আপনাদের এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর অবধি 7টা থেকে 5টা, আর 1 অক্টোবর থেকে 31 অবধি 7টা থেকে 4টে।
আর এখানে হচ্ছে আপনার বুধবার কিন্তু বন্ধ থাকে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। আর আপনাদের এখানে একটা এই বিষয়ে তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু বড় ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু মোবাইল ক্যামেরা আছে। তো সেই জন্যে আমি জেনারেলি আমার ভিডিও শ্যুট করতে গিয়ে যে ক্যামেরা ব্যবহার করি সেই ক্যামেরাটা কিন্তু এই জায়গাটা আমি করতে পারলাম না। ছবি কিন্তু কাঁপবে, কিছু মনে করবেন না। এখানে বাচ্চাদের খেলারও অনেকগুলো জায়গা আছে। এটা বেশি খুব একটা যে বড় না, একদমই ছোট আর কি। আপনার এই বায়োলজিক্যাল পার্কের ভেতরের থেকে এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্ট থেকে আপনাদের এই ছবিটা আমি দেখাচ্ছি। এখান থেকে কিন্তু এই পাহাড়ের ভিউগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কি, পাহাড় এলাকায় মেঘালয়ে বেড়াতে এলে তো কখনোই আমার মনে হয় যে, আমি প্রায় 2-3 দিন ধরে ঘুরছি এখানে, তো পরিষ্কার পাহাড় দেখা যায় না। কারণ কোনো না কোনো সময় মেঘ এসে জায়গাটাকে কিন্তু ঢেকে দিয়ে দেয়। তো এখানেও অল্প বিস্তর হালকা মেঘ আছে, সেই জন্যে জায়গাটা পুরোপুরি দেখা যাচ্ছে না। আর এর সঙ্গে আর একটা আপনার বলে রাখি, এই জায়গাগুলো দাঁড়ালে কিন্তু ঠান্ডা, মানে আপনাদের বাড়িতে গরমকালে 17 ডিগ্রি টেম্পারেচার বা 18 ডিগ্রি টেম্পারেচার এসির যে ফিলটা হয়, এখানে কিন্তু দাঁড়িয়ে আমি কিন্তু সেই ফিলটাই পাচ্ছি। আর আপনারা এখানে এলে এই বায়োলজিক্যাল পার্কে কিন্তু আসবেন। অনেক সময় হয়তো ভাববেন যে পার্ক আমরা পার্কে বারবার কেন করবো, এন্ট্রি ফি দেবো। যদি এটা আপনারা এন্ট্রি ফির কথা ভাবেন, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু মিস করবেন। দূরে আপনাদের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে ওয়াটারফল, মানে জল কিন্তু অল্প অল্প চুইয়ে চুইয়ে পড়ছে। আর এইখান থেকে জল পড়লে কিন্তু মানে দারুণ সুন্দর লাগবে। আমি সবসময় আপনাদের যে জিনিসটা বারবার বলে এসেছি, যে মেঘালয় মানেই কিন্তু ঝর্ণা এবং মেঘের দেশ। আমরা অবশেষে 7 সিস্টার ফলস সেখানে এসে পড়লাম। তো ওখানে যাওয়ার আগে আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে, আমরা কিন্তু খাবো। তো যেখানে কার পার্কিং করলো ওনারা বললেন যে এই জায়গাটা নাকি খুব ভালো, খাবারের গুণগত মান তো খুব ভালো। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা 7 সিস্টার ফল দেখতে যাব। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কীরকম সে সম্পর্কে আপনাদেরও আমি একটু রিভিউ দেবো, যাতে আপনারা এসে চুজ করতে পারেন এখানে খাবেন কি খাবেন না। চলুন যাওয়া যাক হোটেলের ভেতরে। আর দেখে তো মনে হচ্ছে হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ভেতরে গিয়ে না খেলে না বোঝা যায় না। এই হচ্ছে আপনার প্যাসেজ। আমরা যে হোটেলটা খাওয়া দাওয়া করলাম, সত্যি কথা বলতে কি আমি লজ্জে আপনাদের দেখাতে পারলাম না। খাবারের কোয়ালিটি, গুণগত মান এত যে খারাপ বলার মতো নয়। ভাতের চাল একদম শক্ত, তরকারির কোনো রকম টেস্ট নেই। ভেবেছিলাম যে মাংস অর্ডার দেবো, কিন্তু ওই তরকারি আর ভাত দেখে কিন্তু গেল বিগড়ে। কিন্তু কিছু করার নেই, উপায় নেই। তো বাধ্য হয়ে কিন্তু ওটাই খেতে হলো, তো লজ্জায় দেখালাম না। আর একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা শিলংয়ে বা এই জায়গায় যদি এসে 7 সিস্টার ফলের কাছে যদি কোনো দিন শরীর টরীর কারো খারাপ করে, কাছেই কিন্তু 2 কিলোমিটার মধ্যে হসপিটাল আছে। এটা আপনাদের রেফারেন্সে দিলাম, তো ওখানে গিয়ে কিন্তু আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। আর তবে রোববার দিন কিন্তু এখানে সমস্ত মেডিসিন সব থেকে আরম্ভ করে বন্ধ থাকে, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেই হচ্ছে আপনার 7 সিস্টার ফলস। আর জল তো প্রায় নেই, শুকনো একদম। দেয়ালের গা, মানে পাহাড়ের গা চুইয়ে চুইয়ে অল্প কিছু জল আসছে, তাও বোধহয় খালি চোখে দেখা যাচ্ছে না। তো আপনারা 7 সিস্টার ফল যদি পুরোপুরি ফুল ফেজে দেখতে চান, তো আমি রেফার করব অক্টোবর মাস অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস, কারণ সেই বর্ষা শেষ হচ্ছে, সেই সময় কিন্তু এটা আরও প্রাণবন্ত লাগে। তো আমার তো এটাই বলে মনে হয়। আর এর চারিপাশে তো পুরো হালকা মেঘ আছে, মেঘের জন্য অস্পষ্ট, যেটা মেঘালয় কমন জিনিস আর কি, হালকা মেঘ। এখানে আপনি পাহাড় পর্বত তো পুরোপুরি কখনোই পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন না, যেটা আপনারা সিকিম বা গ্যাংটক বা আপনারা যদি
কাশ্মীর দিকে যান ওদিকে তো ভিউটা পরিষ্কার পান, কিন্তু এদিকটা পাওয়া যাবে না। এর প্রধান কারণ হচ্ছে প্রকৃতিগত ভারসাম্য। সেভেন সিস্টার ফল দেখার হচ্ছে দুটি ভিউ পয়েন্ট আছে। আপনাদের প্রথমে যেটা দেখালাম যেখানে গাড়ি পার্কিং করবে তার ঠিক পাশেই আর কি ছোটো করে একটু ন্যারো জায়গা আছে, তার মধ্যে ওখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, ওখান থেকে কাছ থেকে দেখা যায়। আর প্রকৃত ভিউ দেখতে গেলে আপনাদের আরেকটি ভিউ আছে যেটা ঢোকার আগে আর কি এই সেভেন সিস্টারের ভিউ। তো আমরা সেভেন সিস্টার ফলসের জন্য আমরা কি সেভেন সিস্টার বলে থাকি কেন, আপনাদের হয়তো অনেকেই জানা, তবু আপনাদের নলেজের জন্য আমি বলে দিই। কারণ আমাদের পূর্ব ভারতের যে কটা 7টি মোট রাজ্য আছে, তো এখানেও 7টা ওয়াটারফলস আছে, সেই জন্যই কিন্তু এই ফলসগুলোকে সেভেন সিস্টার ফলস নামে কিন্তু ডাকা হয়। আর এই ফলসটা কিন্তু সবথেকে বড়, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবথেকে বড় কিন্তু ওয়াটারফলস, যেটা আমি জানি, বা আমি ভুল হতে পারি, ভুল হইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর তার এই সেভেন সিস্টার ফলের পাশে আপনারা মানে এই মানে অনেকগুলো ছোটো ছোটো নিচের দিকে ওই দূরে, আমি জানি না বোধহয় ক্যামেরা লেন্সে হয়তো বা আসছে না কারণ হালকা মেঘ আছে, ওই দিকটা করে কিন্তু অনেক ছোটো ছোটো বসতি আছে, মানে মানে আপনার ওই লোকজনরা ওখানে বসবাস করে আর কি। আর তোমার সত্যি কথা বলতে কি সেভেন সিস্টার ফলটা দেখার পর তো মন তো একটু হতাশ হলাম আর কি, কারণ জল দেখতে পেলাম না। আমরা এই জায়গাটাকে সেভেন সিস্টার ফলকে মানে একমাত্র জল হিসেবেই দেখতে অভ্যস্ত বা আমরা দেখেছি, কিন্তু আজকে দেখতে পারলাম না, এটা হতাশ। তো আপনারাকেও আমি দেখাতে পারলাম না। আর সবথেকে বড় কথা, সেভেন সিস্টার ফলের সৌন্দর্যটা আরও সুন্দর করেছে এই ভ্যালি। মানে আমরা ভ্যালি কাকে বলি আপনারা সবাই জানেন, দুটো পাহাড়ের মধ্যবর্তী জায়গাটাকে ভ্যালি বলে। ওই ভ্যালির মধ্যেও কতগুলো ঘরদর পাড়া আছে, বা পাড়াই বলবো বা গ্রাম বলবো, এখানে ছোটো ছোটো গ্রাম। তো ওনাদের লাইফটা ভাবুন, ওনারা এর মধ্যে কতভাবে সারভাইভ করে, কতটা লাইফটা স্ট্রাগল করে। আর আমি যেটা বারবারই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি যে এই জায়গাটা আর কি মানে ইস্ট খাসি হিল এরিয়ার মধ্যে কিন্তু এই জায়গাটা পড়ে আর কি। আর এটা চেরাপুঞ্জিটা সোহরান বলেন জায়গার নাম, কিন্তু আমরা এই জায়গাটা হচ্ছে চেরাপুঞ্জি, অ্যাকচুয়ালি নাম হচ্ছে সোহরান। তো এই জায়গার মানুষজন কিন্তু অমায়িক সুন্দর, বিশ্বাস করুন। আর একটা জিনিস আপনাদের বলি, আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে কিন্তু আমার দেখে যতদূর মনে হয়েছে মহিলাতান্ত্রিক সমাজ। মানে আমরা আমাদের রেস্ট অফ ইন্ডিয়ার মানে সবাই কি মানে বাড়ির পুরুষ মানুষরাই কিন্তু সব কিছু করে, এখানে আমি দেখলাম সমস্ত কিছু মহিলাদের দ্বারা পরিচালিত। মানে দোকানদানি বলুন বা হোটেল বলুন, সব জায়গাতেই, গাড়িটা অন্তত বাদ দিয়ে হয়তো ইন ফিউচারে হয়তো আমরা দেখবো যে এখানে পুরো মহিলারাই কিন্তু পরিচালনা করছেন। এটা কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা ভালো নিদর্শন। আপনারা সত্যি কথা বলতে কি এই সেভেন সিস্টার ফলের কিন্তু শুকনো সময় একরকম দৃশ্যমানতা বা দেখার জিনিস, আর আপনার ভরা বর্ষার সময় কিন্তু এর রূপ কিন্তু পুরো অন্যরকম। তো আমার একটা জিনিস ভেবে আশ্চর্য লাগছে, ওই যে ছোটো ছোটো পাড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই মানে আমার বোধহয় আপনার পয়েন্ট আউট আমি করতে পারছি আপনাদের হয়তো, ওই জায়গায় যেনারা থাকেন, তো বর্ষার সময় ভাবুন কিভাবে ওনারা সারভাইভ করেন। আর এই সেভেন সিস্টারের জল কিন্তু ওখান থেকে পড়ে পড়ে এই নালা দিয়ে নিচে যে নালাই বলবো বটে, এখান দিয়ে বেয়ে বেয়ে কিন্তু জলটা নিজের গতিপথ যেদিকে যাওয়ার সেদিকে কিন্তু চলে যায়। তো দুরকম পরিস্থিতিতে দুরকমভাবে কিন্তু নিজের দুরূপ ধারণ করে এই হচ্ছে সেভেন সিস্টার ফলস। তো আজকে যত সম্ভব এটাই আমাদের হচ্ছে শেষ ডেস্টিনেশন। তো এখান থেকে আমাদের আবার শিলং ফিরতে হবে প্রায় 3 ঘন্টা। তো চেরাপুঞ্জি ভ্রমণের তো এটাই আমার আজকের শেষ পর্ব। তো এখান থেকে আমি একটা জিনিস আপনাদের বলতে থাকি, আপনারা প্লিজ সময় পেলেই কিন্তু ছুটে আসবেন এই নতুন নতুন জায়গাগুলো দেখতে। আর যারা পুরনো দেখেছেন আমার ভিডিওটা দেখছেন, তারা নিশ্চয়ই নিজেদেরকে রোমাঞ্চিত বোধ করছেন। মানে সেই আবার 15 দিনের জিনিসগুলো কিন্তু আপনারা আবার আপনাদের মানে স্মৃতিমন্থন করছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। তো সর্বশেষে বলি, প্লিজ
আমি আপনাদের সামনে যে নতুন নতুন ভিডিওগুলো বা নতুন নতুন জায়গাগুলোকে নিয়ে আসছি, তার জন্য আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। শুধু একটু মাত্র সাবস্ক্রাইব করবেন, করলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু তার নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে দিয়ে যদি কোনো আমি ভুল কিছু তথ্য আপনাদের দিয়ে থাকি, প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো চেরাপুঞ্জি থেকে ওরফে সেভেন সিস্টার ফল থেকে আপনাদেরকে বাই বাই জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।